আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও আপলোড করছি। মাঝখানে বেশ অনেকদিন হলো অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়ে যাচ্ছি। বিছানাপত্র সব আবার গুছিয়ে নিলাম। যদিও জ্বর থাকা অবস্থায় আমি প্রতিদিনই চেষ্টা করতাম ঘরবাড়ি ক্লিন করতে, কিন্তু তারপরেও যেহেতু অসুস্থ ছিলাম সেজন্য বেশ কিছু কাজ পেন্ডিং ছিল। এখন চেষ্টা করছি সবগুলো একে একে সারতে। আর আপনারা জানেন আমি কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহরে থাকি। তো বিদেশের বাড়িতে যখন এরকম একা একা থাকা হয় তখন যতই শরীর খারাপ হোক না কেন আপনাকে কিন্তু সব কাজ নিজে হাতেই করতে হবে। এরকম বাইরে এখন টেম্পারেচার -30-40 এরকম থাকে, ভয়ঙ্কর রকম ঠান্ডা। এবং এই ঠান্ডার কারণে কিন্তু শরীর খারাপ হলে যে ডক্টরের কাছে যাবো চট করে সেই উপায়টা নেই, কারণ জানেন যে আমাদের গাড়ি নেই এখনো। তো আলহামদুলিল্লাহ যাই হোক শরীর ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। এবং আমার আবার একটু ভালো হয়েছে, আমার হাজবেন্ড আবার একটু ঠান্ডা লেগেছে। সেদিনও অফিস থেকে আসার পথে বাসটা মিস করেছে, এই কারণে অনেক লং পথ তাকে হাঁটতে হয়েছে। তো এরকম -30 ডিগ্রিতে রাতের বেলা বেচারা মোটামুটি আধা ঘন্টার মতো হেঁটেছে বা একটু বেশি। এজন্য ওর এখন একটু শরীরটা খারাপ লাগছে। আমার যে ঠান্ডা লেগেছিল সেটাও কিন্তু এভাবে লেগেছিল যে আমি -30 তখন 30-40 মতো, আর ওই অবস্থাতেই আমাকে পায়ে হেঁটে বাজারে যেতে হয়েছিল, জিমে যাচ্ছিলাম, তারপরে আরেকদিন সুপার স্টোরে গিয়েছিলাম। যাওয়ার সময়ও গিয়েছি হেঁটে, আবার আসার সময় এসেছি হেঁটে। তো ওইটাই আসলে আমার এর পরের দিন সকাল থেকে আমার এই জ্বর কাশি শুরু হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। আর আমি আবার এইরকম ঠান্ডার মধ্যেও প্রতিদিনই গোসল করেছি। অনেকেই বলেছে যে প্রতিদিন গোসল না করতে, কিন্তু আমি আর কি করেছি সেটাও একটা অন্যতম কারণ ছিল। মোটামুটি ঘরের গুরুত্বপূর্ণ কাজগুলো করে এখন ভাবলাম যে একটু ফল খাই। তো স্ট্রবেরি আর অরেঞ্জ খাবো, খেয়ে কতক্ষণ শুয়ে রেস্ট নিব, যেহেতু শরীর এখনও যথেষ্ট দুর্বল, কাশি আছে। তো রেস্ট নিয়ে তারপরে আবার রাতের রান্না করব। অসুস্থ ছিলাম এবং ঘরের মধ্যে বেশ একাকিত্ব ফিল হয়। এই ঠান্ডার মধ্যে তো কারোর সাথে ওরকম মেলামেশারও সুযোগ নাই বা বাইরে হাঁটতে যাওয়া যায় না। এসব কারণে ভাবলাম যে ঘরে একটু ক্যান্ডেল জ্বালাই। ক্যান্ডেল জ্বালিয়ে রাখলে তারপরে একটু সুন্দর ছোট ছোট মরিচবাতি না কি বলে এরকম আছে কিছু লাইট, সেগুলো জ্বালিয়ে রাখলে একটু মনটা ফ্রেশ হয়। তো সেটাই করলাম, জ্বালিয়ে দিলাম। আর আমার মাথার কাছে আমার খুব পছন্দের একটা ছোট শোপিস আছে আর কি, ওর ভেতরে একটা ওয়াটার ফাউন্টেন আছে, সুন্দর একটা শব্দও হয়। তো ওইটা একটু মাথার কাছে নিয়ে কতক্ষণ রাখি, ওটা নিয়ে একটু শব্দ হয় একটু পানির, ওটা ভালো লাগে। যদিও ওটাতে একটু ছোট ছোট প্রাণীর আকৃতির মূর্তি আছে, কিন্তু এখন এরকম জিনিস ওরকম পাওয়া যায় না যে একেবারে মূর্তি টুর্তি নাই, ওরকম আমার চোখে পড়ে নাই। প্রাইসও সবসময় মিলে না। এটা একটা থ্রিফট স্টোর থেকে কিনেছিলাম, মাত্র $1.5 নিয়েছিল। এর চেয়ে সস্তা আর কিছু হতে পারে না, কিন্তু এটা বেশ দামি। সবচেয়ে মজার একটা কথা হলো যে এখানে উইনিপেগে পোর্টেজ এভিনিউতে নিয়ারলি নিউ শপ নামে একটা থ্রিফট স্টোর আছে। এই থ্রিফট স্টোরে বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে ডোনেশন শপ হিসেবে এটা আছে, এবং ওখানে যারা কাজ করে তারা প্রত্যেকেই ভলেন্টারি করে, এবং তারা ডক্টর, খুব প্রেস্টিজিয়াস মহিলারা এখানে জব করে, খুব ভালো সার্ভিস দেয়। ওখান থেকে আমি সেটা মাঝে মাঝে কিনি, কারণ ওখানে খুব রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এবং ওখানে যারা বৃদ্ধ মহিলারা থাকে ওরা খুবই শিক্ষিত এবং খুব চমৎকার তাদের ব্যবহার। তো ওদের কারণেই আমি মাঝে ওই দোকানটাতে যাই আর কি। অনেকে আবার একটু নাক সিটকাতে পারেন যে হ্যাঁ থ্রিফট স্টোর থেকে সে জিনিস কিনেছে, কিন্তু কিছু করার নেই। আমাদের যেহেতু একটু বাজেটে চলতে হয়, আর এরকম ভালো ভালো কিছু থ্রিফট স্টোর আছে যেগুলোতে মোটামুটি ক্লিন এবং খুব সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায়, একদম নতুন জিনিস পাওয়া যায়। তাই আমি একটু বেছে বেছে সেগুলো থেকে কিনি, যাতে করে কি হয় আমার একটু পয়সাটা খরচ কম হয় এবং একটা শখও পূরণ হয়। যেমন ধরেন আমি এই ওয়াটার ফাউন্টেন যদি নতুন কিনতাম এটা $100 নিচে হবে না, অথচ আমি এটা থ্রিফট স্টোর থেকে নিয়েছি মাত্র $1.5 দিয়ে। তো ডিফারেন্সটা বুঝতেই পারছেন। অথচ আমি যখন থ্রিফট স্টোর থেকে নিয়েছি এটা একদম ইনটেক প্যাকেট ছিল, একদম খুলেইনি, কেউ ব্যবহারই করেনি। অনেকেই হয়তো ভাবছেন যে থ্রিফট স্টোর কি। আসলে থ্রিফট স্টোর হচ্ছে সেকেন্ড হ্যান্ড শপ,
বা ডোনেশন শপ বলে। কানাডার মতো দেশের যারা অনেক ধনী বা ধনী গরিবের বিষয় না, আমি নিজেও অনেক ডোনেট করি। তো যখন মানুষ কোনো কিছু মনে করে যে এটা তার আর দরকার নেই, তখন সেটা থ্রিফ্ট স্টোরে বা ডোনেশন শপে যেয়ে বিক্রি করে দেয়, অথবা অনেকে এমনিতেই দিয়ে দেয়। তো সেগুলোই আবার দেখা যায় যে সুন্দর করে শোকেস করে রাখা হয়, যেটা অনেকেই আবার থাকে যাদের এই জিনিসগুলো দরকার আছে এবং মেইন শপ থেকে কিনলে বা মার্কেট থেকে কিনলে অনেক বেশি দাম, কিন্তু এখানে যেহেতু সেকেন্ড হ্যান্ড হিসেবে সেল হচ্ছে, এজন্য এখানে অনেক কম দাম থাকে। কখনো কখনো মানে এতটাই কম দামে থাকে যেটা অনেকটা কল্পনার বাইরে। আবার কখনো কখনো এই কম দামের উপরেও সেল থাকে এবং এরকম থাকে যে আপনি $10 দিয়ে বা $5 দিয়ে একটা ব্যাগ কিনবেন, এই ব্যাগে এখন আপনার যত ইচ্ছা জিনিস আপনি ঢোকাতে পারেন, সবটাই আপনার। এরকম সুন্দর সুন্দর কিছু সেল থাকে। তো এই দেশের যারা মধ্যবিত্ত সাধারণ মানুষ বা নিম্নবিত্ত সবাই যার যখন যেমন প্রয়োজন পড়ে তেমন থ্রিফ্ট স্টোর থেকে কিন্তু একটু অল্প দামের মধ্যে জিনিসগুলো কিনে থাকে। এটাতে খুব একটা লজ্জার বা কিছু নেই, বরঞ্চ আপনি যখন থ্রিফ্ট স্টোর থেকে কিছু কিনছেন তার মানে আপনি নিজেও একটা ডোনেশনের অংশ হয়ে যাচ্ছেন। আর রেস্ট টেস্ট নিয়ে এখন রাতের বেলা এসেছি আমি রান্না করতে। ভাবলাম যে একটু চিকেন রান্না করি, কারণ অনেকদিন অসুখের কারণে মানে ওই চিকেন ব্রেস্টের কিছু রান্না করছিলাম, কিন্তু মানে চিকেন যেটা অরিজিনাল আলু দিয়ে যেটা ভুনা করা হয় রান্না করা হয় ওরকম করে রান্না করা হচ্ছিল না। ওটা আবার বাঁধনও পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই ভাবলাম যে একটু আলু দিয়ে চিকেন রান্না করব। চিকেনের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো কানাডার চিকেনটা খেতে বেশ ভালোই, খারাপ না, সৌদির চিকেনের চেয়ে ভালো। সৌদির চিকেনটা অত বেশি ভালো লাগতো না খেতে, কারণ এর একটা অন্যতম কারণ হচ্ছে সৌদির চিকেনটাকে রেইজ করা হয় অনেক অল্প জায়গার মধ্যে। তো চিকেন যখন বেশি হাঁটার সুযোগ পায় না, মানে মুরগি অল্প জায়গার মধ্যেই থাকে, তখন ওই মুরগির মাংসটা মানে টেস্ট কম হয়। কিন্তু চিকেনটা যদি ফ্রিতে মানে চলাফেরা করার সুযোগ পায়, বেশি স্পেসের মধ্যে যদি তারা রেইজড হয়, তাহলে কিন্তু ওই চিকেনের মাংসটা খেতে মজা হয়। আমার যেহেতু ভালো কাশি আছে তাই বেশি পানি টানি ধরবো না, আর খুব শর্টকাটের মধ্যে করে ফেলছি। অল্প একটু আদা, দেখেন আদাটাও আমি ছিলে নিইনি, কারণ আসলে শরীরটা খারাপ তো মানে অত এনার্জি পাচ্ছি না। আদারওয়াইজ আমি কিন্তু নর্মাল টাইমে কখনোই এরকম করে কোনো কাজ করি না, আর এখন অনেকটা ফাঁকিবাজি স্টাইলে করছি। যাই হোক, করতে পারছিলাম, এটাই বড় কথা, কারণ আমার তখনও শরীর কিন্তু অত খারাপ ছিল না। আজকে যখন ভয়েস দিচ্ছি, আজকে আলহামদুলিল্লাহ আর একটু বেটার হয়েছে কি ঘরের মধ্যে সারাদিন এরকম থাকতে থাকতে এত বেশি বোরিং লাগে। আপনারা জানেন যে আমি বেসমেন্টে থাকি, এখান থেকে একটা বাইরের আলো বাতাসও কিছু দেখা যায় না, কোনো জানালা নাই, মাটির নিচে। তো এই কারণে আমার ঘরের মধ্যে যেহেতু ভালো লাগে না, এই জন্য আমি ইদানিং শুরু করেছি কি একদম গয়না গাটি পরে ঘরের মধ্যে ঘোরাফেরা করি, একা একাই পরে থাকি। তাই সেদিনও আমি একটু সুস্থ হয়েছি দেখে গোসল টোসল করে এসে একদম ইচ্ছা মতো গয়নাগাটি পরেছি, পরে তারপরে ঘরের মধ্যে ছিলাম। তো রান্নার সময় আবার একটু হালকা কমিয়ে রেখেছি, রান্না শেষে আবার কিন্তু আমি অনেকগুলো গয়না পরেছিলাম। আমার আবার গয়নাগাটি পরতে খুব ভালো লাগে, কিন্তু আমার খুব একটা গয়না নাই, খুবই অল্প কিছু গয়না আছে, যেটা আমি একসময় ভিডিওতে দেখাইছিলাম, আর আমার সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল এবং মানুষ আমাকে অনেক রকমের কমেন্ট করেছিল। কিন্তু সত্যি এটাই যে আমার অল্প কিছু গয়না আছে এবং আমি পড়তে ভালোবাসি। অনেকেই আছে পড়তে ভালোবাসে না, আমার আবার ভালোই লাগে। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা নতুন সিস্টেমে রান্না করি, যে আগে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে টমেটোটাকে দিয়ে একদম টমেটোর পানি পর্যন্ত শুকিয়ে যায়, টমেটোটা গলে যায় একদম, এরকম সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরে ধীরে ধীরে আদা রসুন বাটা অন্যান্য মশলা দিই। এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে আমি দেখেছি যে চিকেনটা বেশি টেস্টি হয়। আর বাঁধন যে কিন্তু সবার চিকেন রান্না খাইতেও পারে না এবং সবার হাতের চিকেন ও লাইকও করে না, সেইও মানে ওর মতো মানুষও খেয়ে খুব প্রশংসা করে, তার মানে আলহামদুলিল্লাহ খারাপ হয় না। নিজের প্রশংসা নিজেই করছি অবশ্য। যাই হোক, আপনারা এভাবে ট্রাই করে দেখেন, কেমন লাগে আপনাদের কমেন্টসে জানায়েন। আর কানাডার আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। বাংলাদেশে যেরকম আমাদের অসুখ হলে আমরা ওষুধ কিনতে যাই ফার্মেসিতে,
এবং ফার্মেসিকে আমরা যা বলি ফার্মেসি আমাদেরকে সেই ওষুধই দিয়ে দেয়। কিন্তু কানাডাতে কিন্তু ব্যাপারটা এভাবে কাজ করে না। কানাডাতে আপনি যদি অসুস্থ হন আপনাকে ডক্টর দেখাইতে হবে, তারপরে আপনি ডক্টরকেই জানাতে হবে যে আপনি কোন ফার্মেসি থেকে ওষুধ কিনতে পছন্দ করেন। সেই ফার্মেসিতে ডক্টর তার প্রেসক্রিপশন পাঠিয়ে দিবে, আপনাকে কোনো প্রেসক্রিপশন দিবে না, প্রেসক্রিপশন দিবে ফার্মেসিকে। তারপরে আপনি যখন ফার্মেসিতে যাবেন, যাওয়ার পরে যেটা হবে যে ফার্মেসি কাছে আপনি ডক্টরের কথা বলবেন, আপনার নাম বলবেন, তারপরে সেটা দেখে ফার্মাসিস্ট আপনাকে ওষুধ দিবে। এরপরেও ফার্মাসিস্ট যেহেতু এখানে আবার সেও ডাক্তারের মতো, সেও একজন ডাক্তার, এই জন্য সে আরেকবার আপনাকে দেখে বিচার বিবেচনা করে দেখবে যে আসলেই এই ওষুধটা আপনাকে খাওয়ার উপযুক্ত কিনা। আপনার কাছে সে আরেকবার আপনার কথাগুলো শুনবে, তারপরে আপনাকে ওষুধ দিবে এবং নট অনলি দিবে, আপনাকে ওষুধ রিলেটেড বিভিন্ন সতর্কতা, তারপরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, নানা কিছু আপনাকে একদম সুন্দর ব্যাখ্যা করে কিভাবে খাবেন কি সব কিছু বলে দিবে, যাতে করে কোনো রিস্কই না থাকে যে আপনি কোনো ভুল ওষুধ খাচ্ছেন বা আপনার এটা ওষুধের কারণে যেন আপনি কোনো রকমের সাফারিংসের মধ্যে না পড়েন। তবে সাধারণ যেগুলো ঠান্ডা জ্বর, এগুলোর জন্য আপনার ডাক্তারের কাছে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। এগুলোর ওষুধ আপনি নর্মালি ওভার দ্য কাউন্টার কিনতে পারেন। যেরকম আমাদের এই জ্বরের ওষুধগুলো ঘরেই ছিল, আগেই কিনে রেখেছিলাম, কারণ এগুলো সব সময় অফিস থেকেও দিয়ে দেয়, আমার হাজব্যান্ডের অফিস থেকেও দিয়ে দিয়েছিল, কারণ যে কোনো সময় ঠান্ডার দেশ, ঠান্ডা লেগে যেতে পারে, এগুলোর জন্য এরকম নিষেধাজ্ঞা নেই। আমি যখন জ্বরের ওষুধ খেলাম, আমাদের দেশে যেমন প্যারাসিটামল আছে, নাপা, এগুলো, এদেশের ওষুধটাকে প্যারাসিটামলটাকে বলে টাইলেনল, ওষুধের নাম। তো ওইটার আবার দুইটা ভার্সন আছে, একটা ডের ভার্সন, একটা নাইটের ভার্সন। আপনি যদি ডেরটা খান, আপনি দিনের বেলা খাবেন ডেরটা, তখন কি হবে যে আপনার ঘুম পাবে না বা আপনার লাগবে না, ক্লান্তি কম লাগবে। আবার আপনি রাতেরটা খাবেন, রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন আপনি খাওয়া দাওয়ার শেষে রাতের যে প্যারাসিটামলটা ওটা খেয়ে ঘুমাবেন, ওটা খেয়ে শুবেন আর কি। তাহলে আপনার কি হবে, রাতে অনেক ঘুম হবে, ভালো সাউন্ড স্লিপ হবে এবং আপনি দ্রুত আপনার আরোগ্য হবে। কিন্তু এই দেশে ঠান্ডা বেশি, তো এখানকার ফ্লুটাও খুব মারাত্মক। আমি এত কাহিল হয়ে গিয়েছিলাম, আমি জাস্ট সকালে একটা টাইলেনল খেতাম আর রাতে একটা খেতাম, তাতেই আমার শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে আপনাদেরকে বলে বোঝানোর ভাষা নেই। এবং সকালে যখন ঘুম থেকে উঠতাম, আমার এত দুর্বলতা এবং ক্লান্তি নিয়ে আমি ঘুম থেকে উঠতাম, যা বলার মতো না। তো এটার হওয়ার মনে হয় কারণ হচ্ছে এদেশে যেহেতু ভয়ঙ্কর রকম ঠান্ডা, এই ঠান্ডার জন্যই এখানকার ঠান্ডা জ্বর হলে সেটা খুব বেশি কষ্টদায়ক হয়। এবং যেহেতু বাতাস পরিবর্তনের কোনো সুযোগ নেই, আবার ঠান্ডা জ্বর হলে কিন্তু রোদে আপনাকে প্রচুর টাইমে রোদে থাকতে হবে, তাহলে অনেক শরীর দ্রুত সারে। কিন্তু এদেশে তো কোনো রোদেরও ব্যবস্থা নাই, আর রোদ থাকলেও ভয়ঙ্কর ঠান্ডা, এবং বেসমেন্টের বাসায় তো রোদ ঢুকবেও না। সো এইসব কারণে আপনার আর কি সহজে এটা ভালো হতে চায় না, এবং এটার কষ্টটা এবং দীর্ঘসূত্রিতাটা অনেক বেশি বাড়ে। আর এখন যেমন আমার কফটা হচ্ছে, এটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না, বাংলাদেশে কিন্তু কখনোই এরকম কফ হয় না। তো এই তো গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।